নাম রাখছি শতরূপ, ওরা ইঁদুরকে হাতে নিয়ে। এই দেখো, এখন বাজে হচ্ছে কটা, রাত্রি 8:37। এই তুমি দেখতে পাচ্ছ 3.8K লাইক কুণাল ঘোষের এই পোস্টটাকে, কেমন? তো ওই স্ক্রিনশটটাকে পোস্ট করে আমি লিখেছিলাম, ধন্যবাদ কুণাল দা, মুক্ত ইঁদুরটির নাম শতরূপ রাখার জন্য কৃতজ্ঞতা স্বরূপ পাশের জেলবন্দি খরগোশটার নাম রাখলাম কুণাল ঘোষ। তো ওটা তুমি দেখেছিলে কটা লাইক? হ্যাঁ, 3.8K। ওই একই সময় পোস্ট করেছিলাম আমি, আমারটাও 8 ঘন্টা হয়েছে। 25.8K। হ্যাঁ, ওনার 3,800, আমার 25,800। আবার একটা চিঠি এসছে আমার কাছে এই মানহানির, কিন্তু সেটা কুণাল ঘোষের পক্ষ থেকে নয়, সেটা অল ইন্ডিয়া খরগোশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাকে মানহানির নোটিশ পাঠানো হয়েছে। পাঠিয়ে বলা হয়েছে যে আপনারা আমাদেরকে কুণাল ঘোষ বলে খিস্তি মেরেছেন, এবং আমরা খরগোশ, আমরা মাঝে মধ্যে একটু আধটু খেতে গাজর চুরি করি, কিন্তু আমরা কুণাল ঘোষের মতো গোটা ক্ষেত চুরি করে কখনো জেলে যাইনি। অতএব আমাদেরকে যে আপনারা কুণাল ঘোষ বলে খিস্তি মেরেছেন, 3 দিনের মধ্যে যদি ক্ষমা না চান, তাহলে অল ইন্ডিয়া খরগোশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা আপনার বিরুদ্ধে আদালতে মামলা করব। দেব উত্তরে বলছে, এটা হচ্ছে ধর্ষিত হওয়ার মতো ব্যাপার, হয় তুমি চিৎকার করবে অথবা মজা নেবে। এই হচ্ছে দেব, যাকে এখন কিছু লোক ভগবান বানায়। যে তৃণমূলের বাকিটা খারাপ, দেব খুব দেবতা। কুণাল ঘোষের কাছ থেকে এই কথাটা আমি অবাক হইনি, কিন্তু দেবাংশুকে এটা লিখতে দেখে আমার সত্যি কথা বলতে প্রথমে একটু খারাপ লেগেছিল। কিন্তু আমিও খুব অন্যায় করেছি এটা বলে, যে টেস্ট টিউব বেবি কথাটা বলেছিলাম আমি, আমাকে কাউকে অন্য কাউকে জিজ্ঞেস করতে হয়নি। আমি পরের দিন সাংবাদিকদেরকে ডেকে এনে আমি বলেছিলাম যে আমার এই কথাটা বলা অন্যায় হয়েছে, ভুল হয়েছে। কুণাল ঘোষের জন্য নয়, কিন্তু কালীঘাটের বৈঠকে ওরা বলেছে ভিডিও রেকর্ডিংও করতে দেবে, এটা খুব স্বাভাবিক, তোমাদের এটা বুঝতে হবে। কেননা ধরো, কুণাল ঘোষই বলেছিলেন যে কালীঘাটে মমতা ব্যানার্জির বাড়িতে সারদার টাকা রাখা আছে। বাই চান্স কোন ক্যামেরায় কোথাকার টাকার বান্ডিলের একটা কোনার ছবি উঠে যাবে, তারপর সেই নিয়ে তারপর আবার কথাবার্তা শুরু হয়ে যাবে। কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল পেতে 1 বছর লেগে যায়, তাও মেলানো হয় না। হঠাৎ কলতানকে আগে ভয়েস স্যাম্পল মেলালো, তারপর গ্রেপ্তার করলো, ওরা বলছে এটা 100% অথেন্টিসিটি নিয়ে কোনো প্রমাণ নেই, কোনো সংশয় নেই। কোথা থেকে অথেন্টিকেট করলেন আপনারা? সেন্ট্রাল ল্যাব থেকে, সেন্ট্রাল ফরেন্সিক ল্যাব থেকে। অতএব এতজন, ওনার উপরের এতজন অফিসার ওখানে উপস্থিত থাকার কালীন, তাদের সবাইকে আড়াল করে দিয়ে শুধুমাত্র একজন থানার ওসিকে বলির পাঠা করে কি বাকিদেরকে বাঁচিয়ে নেওয়া হচ্ছে কিনা? পুলিশ দুপুর 2টোর সময় কি সোয়া 2টোর সময় একটা জিডি করছে, করে একটা প্রসেস ইনিশিয়েট করছে, তার 3 ঘন্টা 3.5 ঘন্টার মধ্যে পুলিশের বদলে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে তৃণমূলের মুখপত্র সেই অডিও প্রকাশ করছে। এইটা পুলিশ তৃণমূলকে সাপ্লাই করছে, নাকি তৃণমূল পুলিশকে দিয়ে নিজেদের প্রয়োজন মতো তদন্ত করাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, এইটাকে কিন্তু আমরা এবার ছেড়ে কথা বলবো না বলছি। এটা তো জুনিয়র ডাক্তারদের আন্দোলনটাকে তো উনি গৌরবান্বিত করেছেন কালকে ভিডিওটা, অডিওটা প্রকাশ করে। আমার তো গর্ব হয়েছে এদেরকে দেখে, আমাদের থেকে অনেক কিছু শেখার আছে। এই যে ডেমোক্রেটিক স্পেস, এখানে কোনো একজন হুকুম জারি করছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো, এই ঘুটে পড়ে গোবর হাসে। এখন ক্ষমতায় আছে বলে খুব মজা হচ্ছে, যখন তুমি ক্ষমতায় থাকবে না 500 তখন তোমার হবে। আমি বলছি যে তৃণমূলের নেতাদের একটা বড় অংশের মধ্যে এই যে একটা মানে মোলেস্টার সুলভ মানসিকতা রয়েছে, তারা এই যে পোটেনশিয়াল মোলেস্টার, তারা এইটার কারণেই দেখবে কোনো ধর্ষণের ঘটনা যেখানেই ঘটুক, সে আরজি করে ঘটুক, হাসখালিতে ঘটুক, কামদুনিতে ঘটুক, পার্কস্ট্রিটে ঘটুক, যেখানেই ঘটুক না কেন, তুমি দেখবে ঠিক ঘুরে ফিরে তৃণমূলের নেতারা সামহাও ধর্ষকদের সাথে রিলেট করে ফেলে, ধর্ষকদের সাথে একটু সহানুভূতিশীল হয়ে যায়। সন্দীপ ঘোষ অ্যারেস্ট হলে এবং টালা থানার ওসি অ্যারেস্ট হলে সবাই এই মুহূর্তে প্রশ্ন তুলছেন, কেন পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী অ্যারেস্ট নয়? কারণ টালা থানার ওসির কি স্বার্থ আছে বলুন তো? তিনি প্রমাণ লোপাট করবেন। ইতিমধ্যে সন্দীপ ঘোষের কুকীর্তির বন্যা যেমন ছড়িয়ে পড়েছে গোটা আরজি কর জুড়ে, এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা আমরা পশ্চিমবঙ্গ জুড়ে, সেটা কি মুখ্যমন্ত্রীর কানে পৌঁছায়নি? আমার সঙ্গে রয়েছেন বাম নেতা শতরূপ ঘোষ, কথা বলবো দাদার সাথে। কি বলবে দাদা? দেখো, মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করার যদি মানে কি বলবো, দম এবং দমের থেকে বড় কথা, মানে সততা যদি সিবিআই থাকতো, সেক্ষেত্রে কোনো সিপিএম কে কি কংগ্রেসকে কি বিজেপিকে খুশি করার জন্য নয়। ভারতের সিবিআই যদি ভারতের সংবিধানে যেটা লেখা আছে শুধুমাত্র সেইটুকু মেনে চলতো, তাহলে মুখ্যমন্ত্রী এবং অবশ্যই মুখ্যমন্ত্রীর ভাইপোর অনেকদিন আগে অ্যারেস্ট হয়ে যাওয়া উচিত ছিল একাধিক কেলেঙ্কারিতে। সুতরাং ওই আলোচনা নতুন করে করার কিছু নেই, মানে আমরা একদিন ধরে যা বলেছি, এর বাইরে নতুন করে আমাদের আর কি বলতে পারি নতুন কথা। কিন্তু হ্যাঁ, না, ঠিকই তো, সে তুমি যে অর্থে বলছো যে ওসি অ্যারেস্ট, সুতরাং ওসির মাথার উপর যে পুলিশ মন্ত্রী আছে, সেই যুক্তিতে এতগুলো ক্যাবিনেট মন্ত্রী অ্যারেস্ট হয়েছে, ক্যাবিনেটের মাথার উপর যে মুখ্যমন্ত্রী আছে, সুতরাং এই যাবতীয় প্রমাণ, একটা শাসক দলের মুখপত্র বলেছে মুখ্যমন্ত্রীর বাড়িতে টাকা রাখা আছে সারদা, তারপরে তাকে ডেকে একটা জিজ্ঞাসাবাদ পর্যন্ত করা হয়নি, অ্যারেস্ট ছেড়ে দাও, সুতরাং সে তো এখন আছেই, অন্য কথা। আমি তোমায় বলছি যে ওসির অ্যারেস্টের ক্ষেত্রে তুমি যেটা বললে, দেখো একটা জিনিস, নিশ্চয়ই টালা থানার ওসির বিরুদ্ধে প্রশ্ন করার একাধিক জায়গা রয়েছে, ওনাকে অ্যারেস্ট করা হয়েছে এবং করাই উচিত হয়তো। কিন্তু এবার আমি একটা কথা বলছি তোমাকে, আমরা সবাই দেখেছি এই দিনের ঘটনাক্রম। সকালবেলা মৃতদেহটা পাওয়া গেল ভোরবেলা, তারপর সারাদিন ধরে যা হলো হলো, এফআইআর করা হলো না, বিকেল 5টার সময় ঘোষণা করা হলো যে এসআইটি গঠন করা হচ্ছে। এবং সেই এসআইটির মধ্যে ছজনের এসআইটি, বোধহয় 6জনই বা 4-5 জন অন্ততপক্ষে আইপিএস অফিসার সেখানে। তো তারপরে কেন 5টা এসআইটি গঠন হয়ে যাওয়ার পরে কেন রাত্রির 11:15টার সময় এফআইআর হলো? তার জবাব এসআইটিতে যারা আছে তারা কেউ দেবে না?
শুধুমাত্র টালা থানার ওসিকে সামনে ঠেলে দিয়ে বাকিরা আড়াল হয়ে যাবে। এবং ধরো আমরা তো সবাই দেখেছি ওই দিন ওখানে ডিসি নর্থ উপস্থিত, ওখানে তোমার কলকাতার পুলিশ কমিশনার উপস্থিত, জয়েন্ট সিপি, হ্যাঁ বিনীত গোয়েল, জয়েন্ট সিপি ক্রাইম সহ একাধিক অ্যাসিস্ট্যান্ট কমিশনার ওখানে রয়েছেন, ডেপুটি কমিশনার রয়েছেন, তারা সবাই উপস্থিত। এমত অবস্থায় একজন ওসির কি ক্ষমতা আছে ওখানে সিদ্ধান্ত নেওয়ার? আজকে মনে করো কসবাতে একটা মিছিল হবে, সেখানে আমি মিছিলের অর্গানাইজ করার দায়িত্বে আছি, কিন্তু সেখানে যদি মোহাম্মদ সেলিম উপস্থিত থাকেন, সেখানে যদি সুজন চক্রবর্তী উপস্থিত থাকে, তাহলে কি আমার একার ক্ষমতা আছে তাদেরকে বাদ দিয়ে ওখানে কিছু করার? মানে এটা তো হয় না কখনো। এ তো স্বাভাবিক। এবং তোমরা জানো যে আজকে মনে করো ওসি একটা চেয়ারে বসে আছেন থানায়, যদি অ্যাসিস্ট্যান্ট কমিশনার সেখানে যায়, তাহলে ওসিকে সেই চেয়ার ছেড়ে দিতে হবে, অ্যাসিস্ট্যান্ট কমিশনার সেখানে বসবেন এবং তিনি চার্জ নেবেন। এটা প্রোটোকল, পুলিশ প্রোটোকল এটা। যদি ডেপুটি কমিশনার যায়, তাহলে তখন অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে তখন চেয়ার ছেড়ে দিতে হবে। যদি সেখানে জয়েন্ট সিপি যায়, তাহলে ডিসি কে চেয়ার ছেড়ে দিতে হবে। যদি পুলিশ কমিশনার যায়, তাহলে তোমার ডেপুটি কমিশনারকে চেয়ার ছেড়ে দিতে হবে। হায়ার কি যার যেরকম হবে। অতএব এতজন ওনার উপরের এতজন অফিসার ওখানে উপস্থিত থাকাকালীন তাদের সবাইকে আড়াল করে দিয়ে শুধুমাত্র একজন থানার ওসিকে বলির পাঠা করে কি বাকিদেরকে বাঁচিয়ে নেওয়া হচ্ছে কিনা, মনে হয় এটাও মানে আমি ওর জন্য সিবিআই কে দোষ দিচ্ছি না, হয়তো পুলিশের পক্ষ থেকে আইপিএস অফিসাররা এই পরিকল্পনাটা করছে কিনা, যারা কিনা এটার জন্য দায়ী দোষী, সিবিআই যেন সেটাকেও আর কি খুঁজে বার করে বা বোঝার চেষ্টা করে। মুখ্যমন্ত্রী বলছেন যে বিনীত গোয়েল নাকি পদত্যাগ করতে গেছিল, উনি করতে দেননি। আবার আবার হ্যাঁ 4বার। আবার বিনীত গোয়েলের কাছে যখন ডাক্তাররা গেছিলেন, জুনিয়র ডাক্তাররা, তখন বিনীত গোয়েল বলেছিলেন যে আমি পদত্যাগ কোনো মতেই করবো না, আমার উপরে যিনি আছেন যদি আমাকে আমার উপর থেকে নির্দেশ দেওয়া হয় পদত্যাগ করা, তারা যদি আমায় সরিয়ে দেয়, আমায় সরিয়ে দিতে পারে, বাট আই ওয়ন্ট রিজাইন। এদিকে মুখ্যমন্ত্রী আবার বলছেন নাকি বিনীত গোয়েল পদত্যাগ করতে চেয়েছিলেন কিন্তু উনি পদত্যাগ করতে যাননি। অত কে সত্যি কথা বলছে কে মিথ্যে কথা বলছে আমরা কেউ জানি না, কিন্তু আমরা এইটুকু জানি যে বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়ার 100টা কারণ রয়েছে কমিশনারের পোস্ট থেকে। বিনীত গোয়েল, যিনি ধর্ষিতা খুন হয়েছেন, তার নাম মিডিয়ার সামনে প্রেস কনফারেন্স করে ঘোষণা করেছেন। এটা তার প্রথম অপরাধ। ওই দিন ওই মুহূর্তে তাকে সরিয়ে দেওয়া উচিত ছিল। তারপরে প্রমাণ লোপাট, ক্রাইম সিনকে প্রোটেক্ট করা থেকে শুরু করে প্রমাণ লোপাটের কাজ তার মদতে হয়েছে কি না হয়েছে সেটা প্রমাণ সাপেক্ষ, কিন্তু অন্ততপক্ষে তিনি সেটাকে আটকাতে পারেননি, এটা প্রমাণিত। 14 তারিখ রাত্রিবেলার ওই ঘটনা তিনি আটকাতে পারেননি। 14 তারিখ রাত্রিবেলা ঘটনার জন্য বলতো 3জন পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। 14 তারিখ ঘটনার জন্য দেবাংশু বলছে বামেরা দায়ী। সে ঠিক আছে, বলছে বলছে আমি আমার কথাটা শেষ করে নিই, নাহলে আমি কি বলছি আমার মনে থাকবে না। সেটা হচ্ছে 14 তারিখের রাতের ঘটনাটার জন্য যে ডিসি নর্থ, যে ওখানে সেদিন চার্জে এবং ওই আক্রমণের সময় যে বাথরুমে গিয়ে লুকিয়ে পড়েছিল, সেই ডিসি নর্থকে তো সাসপেন্ড করা হলো না। সুতরাং এই কথাগুলো তো মানে আমাদেরকে উত্তর পেতে হবে। অতএব বিনীত গোয়েলকে সরানোর কারণ রয়েছে। তুমি দেবাংশুর কথা যেটা বলে ঠিক আছে, ওর তো ওর রাজনৈতিক বক্তব্য তৃণমূল কংগ্রেসের বলবে, এদের কত সিরিয়াসলি নেওয়ার তো কিছু নেই, ঠিক আছে। ওকে কেন নিতে যাবে বলো? মানে ও কি পুলিশের কোনো হতে পারে, কিন্তু ও তো পুলিশের কোনো আধিকারিক নয়, সরকারের কোনো মুখপাত্র নয়, গভর্নমেন্টের বিষয়। শতরূপদা, আমি বলছি এরা পুলিশের কেউ নয়, তবু এদের কাছে অডিও ক্লিপিংস পৌঁছে যায়, এরাই প্রথম ভাইরাল করে, এরাই সংবাদ মাধ্যমে প্রেস কনফারেন্স করে। এরা পুলিশের কেউ নয়, তবু এরা করে এই কাজগুলো। তো খুব অবাক করা বিষয়, হয় না? না, অবাক করার বিষয় তো বটে, কিন্তু এর জন্য এবার খালি অবাক হলে হবে না, বিহিত করতে হবে, এবং যাতে তার বিহিত হয় তার ব্যবস্থা আমরা করছি। যে পুলিশ অফিসাররাও দেখুন আমাদের দেশে, যদি তুমি আজকে আমার বিরুদ্ধে একটা অভিযোগ করো, নিজেকে নির্দোষ প্রমাণ করার দায় আমার নয়, আমাকে দোষী প্রমাণ করার দায় তোমার। অভিযোগ যে করে, অভিযোগটাকে প্রমাণ তাকে করতে হয়। সেটা তো গেল অন্য দিক। কিন্তু পুলিশ দুপুর 2টোর সময় কি সোয়া 2টোর সময় একটা জিডি করছে, করে একটা প্রসেস ইনিশিয়েট করছে, তার 3 ঘন্টা 3.5 ঘন্টার মধ্যে পুলিশের বদলে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে তৃণমূলের মুখপত্র সেই অডিও প্রকাশ করছে। এইটা পুলিশ তৃণমূলকে সাপ্লাই করছে নাকি তৃণমূল পুলিশকে দিয়ে নিজেদের প্রয়োজন মতো তদন্ত করাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, এইটাকে কিন্তু আমরা এবার ছেড়ে কথা বলবো না। এবং আমি তোমাদের বলছি, এর জন্য যা ব্যবস্থা নেওয়ার, যা আইনের পথে যা বিধান হওয়ার, তা কিন্তু এবার হবে।